আমরা যখন একটা প্রোডাক্টে ক্লিক করব সিঙ্গেল প্রোডাক্টে, সেটা হবে প্রোডাক্ট ডিটেলস পেজ। তো প্রোডাক্ট ডিটেলস পেজ আমাদের উপরে তো নেভিগেশন থাকবে, সামনের একটা লাইট দিন, নিচে দুইটা লাইট দিন, নিচে উপরে উপরের আমরা গতকালকে যে নেভিগেশন দিছিলাম, টপ বার দিছি, ওই রকম থাকবে। এটা হচ্ছে প্রোডাক্ট ডিটেলস। প্রোডাক্ট ডিটেলস পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজে আমরা বড় করে একটা ইমেজ প্রথমে প্লেস করব, আর এখানে প্রোডাক্ট নেম থাকবে। এটা 2-3 লাইন থাকতে পারে প্রোডাক্ট নেম, যেমন জয়পুরি সিল্ক, কারচুপি, নানান ধরনের কম্বিনেশনে যখন প্রোডাক্ট হয়, প্রোডাক্টের লাইনটা নেমটা বড় হয়। এই অংশটুকু হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট নেমের পর থাকবে প্রোডাক্ট ডিটেইলস। এটা ডিটেইলস অথবা প্রোডাক্ট স্পেসিফিকেশন বলা হয়, ঠিক আছে। এখানে এরা যেমন কলাপস করে রেখেছে, ক্লিক করলে রাইট সাইড থেকে আসবে। হ্যাঁ, আমরা প্রোডাক্ট ডিটেইলসটা রাখবো। তারপরে হচ্ছে প্রোডাক্ট কালার, আমি কোন কালারের প্রোডাক্টটা সিলেক্ট করব, এখানে এভাবে আমরা কিছু কালার মেনশন করব, যে কয়েকটা কালারে আমার প্রোডাক্টটা থাকবে। তারপরে থাকবে প্রোডাক্টের সাইজ, স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এভাবে সাইজটা থাকবে। তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, আমি কালার সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করলাম, এখন আমি কোয়ান্টিটি কয়টা নেব। এরপর আসবে আমার প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট প্রাইসের এখানে আমরা একটু ডাবল স্পেস রাখবো। অনেক সময় যখন ডিসকাউন্ট অফার থাকে, তখন দেখা যায় রেগুলার প্রাইসটা এভাবে কাটা থাকে, ডিসকাউন্ট প্রাইসটা নিচে দেওয়া থাকে, অথবা রেগুলার প্রাইসটার নিচে কাটা থাকে, ডিসকাউন্ট প্রাইসটা, প্রেজেন্ট প্রাইসটা দেওয়া থাকে। প্রোডাক্ট প্রাইসের পরে আমরা এখানে থাকবে বাই নাও অথবা অ্যাড টু কার্ট। বাই নাও অথবা অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করলে আমরা ওই যে মেনুতে মেনুতে ডান পাশে যে লগইন রেখেছিলাম, লগইন আইকন, এই জায়গাটাতে অ্যাড টু ব্যাগের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে একটা প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়েছে ব্যাগের মাঝে। আর এই পাশে আমরা ছোট কিছু থাম্বনেল ইমেজ দেব, এই প্রোডাক্টে আরো কিছু অ্যাঙ্গেল ভিউ, আরো কিছু অ্যাঙ্গেল ভিউ দিব। কি কারণে? এরা কি করছে, এরা ইমেজ দেখায়নি, বাট কিছু ভিউ এখানে দেখাইছে। তো প্রোডাক্টের কিছু থাম্বনেল ইমেজ বিভিন্ন অ্যাঙ্গেলের থাকবে, যেন এই ইমেজটাতে ক্লিক করার পর ওই ইমেজটা এখানে লোড হবে এবং ইমেজটা দেখে কাস্টমার বুঝতে পারবে। আরেকটা অপশন আছে মাউস ওভারে, দেখেন এই যে ক্লোজ ভাবে প্রোডাক্টটাকে দেখা যায়, ঠিক আছে। এই মাউস ওভারে
এটাকে ম্যাগনিফাই বলা হয়। ক্লোজ শটটা দেখানোর জন্য এই কাজটা করা হয়। ঠিক আছে, এই ক্লোজ শটের জন্য আমরা এদিকে একটা মার্ক রেখে এখানে লিখে রাখতে পারি ক্লোজ শট, ক্লোজ ভিউ, ক্লোজ শট। হ্যাঁ, তো না, এটা আমরা বাইরে রাখি, এটা হচ্ছে মাউস ওভারে অ্যাপিয়ার হবে, যখন মাউস থাকবে না, ওভার হবে না, তখন থাকবে না এটা। এখন স্কেচ করার সময় আমরা বাইরে লিখে রাখতে হবে। আর সকালের ব্যাচে আমি যে জিনিসটা আমি দেখেছি, ওদের যে ভুলটা হয়েছে, ভুলগুলো হয়েছে, আমি এখানে বলছিলাম যে এটা 60 পিক্সেল, হ্যাঁ, তো এটা লিখে পরবর্তীতে এখানে স্পেস হয়নি দেখে আমি কি করলাম, এটাকে মুছে ফেললাম। তো ওরাও ওই জিনিসটা লেখেনি। এই ডাটাগুলো যদি না লেখেন, তাহলে দুদিন পরে যখন আপনি এটা লেআউটটা ডিজাইন করতে যাবেন, তখন আপনার মাথায় আকাশ ভাঙবে যে এটার হাইট কতটুকু দিবে। যার কারণে প্রত্যেকটা ইনফরমেশন আপনি লিখে রাখবেন, যেন এক সপ্তাহ পরেও আপনি এই ইনফরমেশন গুলো পান। স্কেচ করার মূল উদ্দেশ্য, পেপার ওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমি ডিজাইনটা ইউএক্স করতেছি বা আউটফ্রেম করতেছি, তখন কি কি জিনিস আমাদের চিন্তাধারায় ছিল, আমরা কিভাবে এই সাইটটাকে ডেভেলপ করব, ইউজারের পার্সপেক্টিভ ভিউ গুলো আমরা কি চিন্তা করেছি, ক্লায়েন্টের সাথে আমি কি ডিসকাশন করেছিলাম, সেই ডিসকাশন অনুযায়ী আমি পেপার ওয়ার্কটা করেছি। এই পেপার ওয়ার্কটা ক্লায়েন্টকে কিন্তু বোঝায় না, এখন ডিজাইনের মধ্যে ওই কন্টেন্টটা না। আচ্ছা, এর পরে থাকবে, এই পর্যন্ত করছেন সবাই? এই পর্যন্ত? 100 120 পিক্সেল, 60 পিক্সেল। এটা হচ্ছে প্রথম পেজের জন্য এটা প্রযোজ্য। প্রথম পেজের জন্য প্রযোজ্য কি, ফার্স্ট লোডিং এ যখন, যেমন এই সাইটটাতে যদি আমি যাই, ফার্স্ট লোডিং এ কি হচ্ছে, আমি এতটুকু দেখতেছি, হ্যাঁ, তো আমার এই স্ক্রিনটা কিন্তু 1920 1080 স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, এটাই হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল সাইজ, এইচডি ভার্সন যেটাকে বলা হয়। এখন একজন সাধারণ ইউজারের যদি এতটুকু যদি দেখাইতো, এই স্লাইডটা যদি আরেকটু আরো 20 50 পিক্সেল কমায় যদি এতটুকু দেখাইতো, তাহলে একজন সাধারণ ইউজারের ভিতরে প্রশ্ন জাগতো যে নিচে আরো অনেক কন্টেন্ট আছে, সে তখন স্ক্রল করতো। বা এইখানে আরেকটু ছোট করতে পারতো, এই হাইটটা আরেকটু ছোট করতে পারতো। ওই যে কালকে যে মেজারমেন্টটা ওখানে ভাগ করে দিলাম, ওটা লেখেননি গতকালকে? ওগুলো মানে আমাকে এই উপরে 100 আর নিচে এখানে 80, 180 বাদ দিয়ে আর 900 পিক্সেলের ভিতরে আমার লেআউটটা এমন ভাবে করতে হবে যেন নিচের স্লাইডারের পরে অংশ যেটা, ওইটার হেডারটা যেন দেখা যায়। স্লাইডারের পরে যে অংশটা থাকবে, যে ব্লকটা থাকবে, আমার নিউ অ্যারাইভাল থাকুক, অফার থাকুক, কালেকশন প্রোডাক্ট থাকুক, ওমেন্স কালেকশন থাকুক, যাই থাকুক কন্টেন্ট, ওই কন্টেন্টের হেডার সেকশনটা যেন দেখা যায়, যেন ইউজার বুঝতে পারে নিচে আরো অনেক কন্টেন্ট রয়েছে। আচ্ছা, এটা শেষ হয়েছে। এখন আমি যেটা লিখবো, এটা কিন্তু এই পেজের নিচের অংশটা। এরপরে আমরা রিভিউ দিব, কাস্টমার রিভিউ।
হ্যালো, কাস্টমার রিভিউ। কাস্টমার রিভিউটা কেন? আমি এই প্রোডাক্টটা ইতিমধ্যে পারচেজ করিনি বা আমার পরিচিত কেউ পারচেজ করেনি। এখন আসলে এদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই জিনিসটা সম্পর্কে তো আমার জানা নেই। ইতিমধ্যে যারা এই প্রোডাক্টটা পারচেজ করছে তাদের রিভিউটা যদি দেখি যে ভালো কোয়ালিটি, যেমন বিশেষ করে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার ক্ষেত্রে এই জিনিসটা বেশি যাচাই করি। হ্যাঁ, তো প্রোডাক্ট রিভিউটা এখানে থাকবে। এই প্রোডাক্ট রিভিউটা আমরা কি করব, মাঝখানের যে স্লাইডটা এই স্লাইডটা একটু বড় করে দিব, পাশের স্লাইডটা একটু হাফ দেখাবে, মানে ডান পাশ থেকে আরো কন্টেন্ট আসতেছে, বাম পাশেও এটা হাফ দেখাবে। তো আমাদের এটার উইডথ কত ছিল, 1440 না 1440, তাহলে এটা রাখবো আমরা 720-এ মাঝখানেরটা, আর বাকি 720 এই হাফে হাফে চলে যাবে। মানে একটা কন্টেন্ট এদিকে চলে গেছে, অল্প কিছু দেখা যাচ্ছে, আর একটা কন্টেন্ট এদিকে আসবে। এই দুইটা আমরা একটু অপাসিটি কম রাখবো, ধরেন 40% আমরা অপাসিটি রাখবো, যেন পুরো কন্টেন্টটা বেশি না দেখা যায়। আমার এই কন্টেন্টটা যেন হাইলাইটেড হয়, যেটা মাঝখানে চলে আসে। এখানে কাস্টমার তো আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয় একটা প্রোডাক্ট, ই কমার্স সাইট গুলোতে প্রোডাক্ট পারচেজ করতে গেলে কাস্টমারকে রেজিস্ট্রেশন করতে হয়। তো ওখান থেকে আমরা কি করব, কাস্টমারের একটা ফটো এখানে নিয়ে আসবো, কাস্টমারের নাম থাকবে, কাস্টমার নেম থাকবে, এবং কাস্টমার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো এখানে থাকবে। হ্যাঁ, আমরা এখানে কাস্টমারের ডাটা যদি আরো বেশি আনতে পারি, যেমন এটা শুধুমাত্র একটা ই কমার্স সাইটের জন্য, ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই কথাটা বললাম। তো আমরা যে ডিজাইনার হিসেবে তো শুধুমাত্র সারা জীবনই কমার্স সাইটের ডিজাইন করব না, আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজের অর্ডার আসতে পারে। এখন আমি যদি একটা ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট ডিজাইন করতে হয়, সেখানেও কাস্টমার রিভিউ লাগবে। কাস্টমার রিভিউটা দিন দিন খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। আমাদের ভিতরে প্রোডাক্ট এবং সার্ভিসের গুণগত মানগুলো খুব নিম্নমানের হয়ে যাচ্ছে, মানুষ মানুষকে ঠকাচ্ছে, যার কারণে এই রিভিউটা দেখতেছে। এখন ধরেন আপনি এমন একটা সার্ভিস দিচ্ছেন, তো ওই সার্ভিসটা যে পার্সনটা এখানে রিভিউ দিচ্ছে তার কোম্পানির নেম এবং ডেজিগনেশন সহ যদি আপনি গ্র্যাব করতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনার এই রিভিউটাকে সাধারণ মানুষ আরো বেশি প্রাধান্য দেবে, যে এই লোকটা এই প্রোডাক্টটা নিয়ে এভাবে রিভিউ করছে, এতে এখানে 2 টাকা খেয়ে রিভিউটা করে। তার ফেসবুক প্রোফাইল ইমেজের লিংকটা যদি এখানে থাকে, আসলে কি এই ব্যক্তি সেই ব্যক্তি, ক্লিক করে দেখলে এইভাবে আমরা অনেক ধরনের ডাটা আনতে পারি। এটা আসলে কাস্টমার কতটুকু আমাদেরকে ডাটা প্রোভাইড করতে পারবে তার উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা যখন একটা সাইট ডেভেলপ করতে যাব, আমি যখন আমার সাইটের ডিজাইনে মোর ডাটা কালেক্ট করতে পারবো, মোর ডাটা ভিউ করতে পারবো। গত ক্লাসে আমি একটা কথা বলেছি, আমি আজকে যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা শুধুমাত্র আমার এই কাস্টমারকে স্যাটিসফ্যাকশনের জন্য না, ফিউচার জবের জন্য, ফিউচার ওয়ার্কের জন্য আমার এই ডিজাইনটা খুবই এসেনশিয়াল। হ্যাঁ, তা আমি আমার বেস্টটা এখানে এফোর্ট দেব। বাংলাদেশে ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট প্রোডাক্টের ইমেজ দিতে পারে না, কন্টেন্ট দিতে পারে না, কোনো কিছুই দিতে পারে না, ভাই আমাকে একটা সাইট বানাই দেন, আমার এই বিজনেস, আমার সাইট বানাই দেন, ঠিক আছে। তো এই জিনিসগুলোর কারণে একজন
বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ডিজাইনারকে কন্টেন্ট রাইটারও হইতে হয়, ডিজাইন ডেভেলপমেন্টও করতে হয়, ইউএক্স ডিজাইনও করতে হয়। এই সবকিছু একজন ডিজাইনারের দায়িত্বে এসে পড়ে। সে টাইপিংও করতে হয়, বাংলা কোনো কন্টেন্ট থাকুক, ইংলিশ কোনো কন্টেন্ট থাকুক, টাইপিং করতে হয়। ডিজাইনের কাজ তো হচ্ছে ডিজাইন। এখানে এই তথ্যটা থাকবে, একজন প্রজেক্ট ম্যানেজার এভাবে স্কেচ করে দিবে বা মার্কেটিং পিপল এভাবে স্কেচ করে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসবে। এখন এই কাস্টমার রিভিউটা কিভাবে প্রেজেন্ট করবে সেই চ্যালেঞ্জ হচ্ছে ডিজাইনার। কিন্তু এখানে কাস্টমার রিভিউ থাকবে, কাস্টমার রিভিউ কি কি ডাটা আনবে, এই কথাগুলো ডিজাইনারকে তৈরি করতে হবে আমাদের প্রেক্ষাপটে। তো এটা একটা দিক থেকে ভালো যে আমি প্রতিটা কাজের জন্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, না হলে শুধুমাত্র একটা কাজে আমার জানা থাকলো আমি আরেকজনের সাথে সিঙ্ক থাকা প্রয়োজন হয়। তা আমরা এখানে কাস্টমার রিভিউ থাকলো। এখন ভিউ অল এই জায়গাটাতে ছোট করে লেখা থাকলো ভিউ অল। ভিউ অল হচ্ছে কি, যতজন কাস্টমার আছে তাদের রিভিউ লিস্ট পেজে চলে যায়। হ্যাঁ, গাটার গুলো, ওই গাটার ছেড়েই তো আপনি বাদ দিবেন, গাটার ছেড়ে আপনি করবেন। এখানে 720 থেকে গাটারের যে 30 পিক্সেল বাদ যাবে ওইটা বাদ দিয়েই করবেন। আমি সমান ভাগে বলে দিছি। এরপর আপনি কাস্টমার রিভিউর পরে আপনি নিয়ে আসবেন কি রিলেটেড প্রোডাক্ট। রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট হচ্ছে আমার আরো যা প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো এখানে শো করবে। হ্যাঁ? এই শোয়িংটা হচ্ছে কি এইরকম লিস্ট পেজের মতো, প্রোডাক্টের ছবি থাকবে, নাম থাকবে, প্রাইস থাকবে। হ্যাঁ, রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্টের পরে আরেকটা লিস্ট থাকতে পারে উইশ লিস্ট। উইশ লিস্টটা হচ্ছে কি, হ্যাঁ, ধরেন এখন যে হাজার তো এখন বেকার মানুষ, হ্যাঁ, মনে মনে প্রেম করতেছে কিন্তু গার্লফ্রেন্ডকে কোনো কিছু দিতে পারতেছে না। তো বিভিন্ন সাইট ব্রাউজ করে করে কি করলো, উইশ লিস্ট করে রাখলো। উইশ করে রাখলো, যে যেদিন টাকা হবে সেই দিন আমি পারচেজ করবো। তো তখন উইশ লিস্টের জন্য এইরকম রিলেটেড প্রোডাক্ট, যেমন রিলেটেড প্রোডাক্টের মতো আরেকটা সেকশন আমরা নিচে দিব, সেখানে উইশ লিস্ট টাইটেলটা থাকবে উইশ লিস্ট। রেখে দিই। পরে আমাদের ওই যে ফুটারের যে সেকশনটা, ওই সেকশনটা দিয়ে দিব আমরা।
হোম পেজ আমরা টিউটর তৈরি অংশটা ওখানে শুধু এখন আসেন আমরা এই প্রোডাক্টটা পারচেজ করব। আজার কার্ডটা বের করেন। হ্যাঁ, এখন এটা আমরা কি করলাম, কালার সিলেক্ট করলাম। তাকান সবাই, কালার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এটা এল সাইজ এক্সেল সাইজ নিলাম, সিলেক্ট করলাম, কোয়ান্টিটি নিলাম, অ্যাড টু ব্যাগ। দেখছেন এই ব্যাগে চলে গেছে। তো ব্যাগে যখন এটা নোটিফিকেশন যাবে, তাহলে এরকম নোটিফিকেশন একটা আমাকে তৈরি করতে হবে। তারপরে এখন ব্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে ভিউ কার্ড দেখতে পারি, অথবা টাকা পেমেন্ট করার জন্য চেক আউটে যেতে পারি। তো আমরা ভিউ কার্ড দেখি প্রথমে। ভিউ কার্ডে হচ্ছে মানে আমার লিস্টে কি কি আমি অ্যাড করলাম, এটা একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট অ্যাড হইতে পারে। আমি এখানে কোয়ান্টিটি ডাবল করতে পারি, করে আবার আপডেট দিলে পেমেন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। কন্টিনিউ শপিং করলে এখানে ক্লিক করলে আবার লিস্ট পেজে চলে যাবে। এখন আমরা যাই চেক আউটে, কিনেই ফেলে। তো যখন আমি চেক আউটে গেছি তখন আমাকে কি বলছে যে তুমি আগে লগ ইন করো। তাহলে আমার এখন তৈরি করা লাগবে কি একটা লগ ইন পেজ। লগ ইনে আমাদের লোক বিভিন্ন রকম থাকতে পারে। আমাদের আগে আমরা ইনফরমেশন গুলো নিয়ে নিই, পরবর্তীতে পরের চিন্তা। লগ ইন পেজ, এটা কিছু প্রোডাক্ট ডিটেইলস, এটা আলাদা পেজ। হ্যাঁ, এটা আলাদা পেজ, লগ ইন পেজ। আমরা কি ডাটা নিব, লগ ইন পেজে আমরা ডাটা নিব ফোন নাম্বার, ইমেল নেব না। বুঝছেন? ইমেল নেব না কেন, আমরা অনেক সহজে ফোন মোবাইল সিম সিম পারচেজ করতে পারি, কিন্তু ইমেল ক্রিয়েট করতে জানি না অথবা ব্যবহার করি না। ঠিক আছে? যদি আমি এখানে ইমেল দিয়ে লগ ইন করার অপশন রাখি, তাহলে পুরো বাংলাদেশে আমার ইউজার যদি থাকে 50,000, আর ফোন দিয়ে করলে হবে 2 কোটি। কারণ হচ্ছে মানে পরিসংখ্যানে যেভাবে আছে একজন পুরুষ 2 জন নারী, ঠিক আছে? তো 2 জন নারী এই গৃহিণীদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা নাই, তারা ফোন নাম্বার দিয়ে পারচেজ করবে। ঠিক আছে? আর পুরুষদের ক্ষেত্রেও যারা, মোট কথা হচ্ছে যে যারা কর্পোরেটলি কোনো কিছু ডিল করে, স্টুডেন্ট অথবা জব করে, তাদের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস আছে। আর আমজনতা সবার তো ইমেল অ্যাড্রেস নেই, সে ফোন নাম্বার দিয়ে ব্যবহার করতে পারে। তো যার কারণে ফোন নাম্বার কিন্তু মানে একটা আইডি নাম্বারের মতোই। ফোন নাম্বারটা ব্যবহার করো, ফোন নাম্বারে পাসওয়ার্ডটা চলে আসবে। নতুন করে পাসওয়ার্ড দেব না। পাসওয়ার্ড দিলে দেব না কি কারণে, যে আপনাদের এখানে কয়েকজন আছেন না, বেহান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, প্রতিদিনই পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন, লগ ইন করতে গেলে কাজ করে না, পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন। তা আজকে আপনি এখানে লগ ইন করছেন, রেজিস্ট্রেশন করছেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, আবার আগামী বছর আগামী ঈদের সময় আবার পারচেজ করবেন, পাসওয়ার্ড কি মনে আছে? দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন এটাই মনে নাই, রাতের বেলা আর পাসওয়ার্ড। এটার জন্য হচ্ছে কি, আমি যখন ফোন নাম্বারে
ফোন নাম্বার লিখে লগইনে ক্লিক করব তখন আমাকে ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিবে। আর পাসওয়ার্ড দিয়ে দিবে, ফোনে একটা কোড নাম্বার আসবে, ওই কোড নাম্বারটা আমি এখানে লিখে লগইন দিব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। হ্যাঁ, তো বর্তমানে ইউজার তো মোবাইলে বেশি, যখন এই কোড নাম্বারটা ফোনে চলে আসে তখন ওখান থেকে কিন্তু ফোন অটোমেটিক ভাবে পাসওয়ার্ডটা ফিল করে দেয়, ফিল করে লগইনটা দিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে ইউজারের সুবিধার কথা বিবেচনা করতে হবে। ইউজারের সুবিধার কথা বিবেচনা না করলে, ধরেন অনলাইন ক্রেতার মধ্যে 70% হচ্ছে যাদের হাজবেন্ড হচ্ছে প্রবাস জীবন, ওই সকল গৃহিণীরা পারচেজ করে। হ্যাঁ, তো ও ইমেল অ্যাড্রেস পাবে কিন্তু সাতা এটা থেকে কেন না আরেকটা থেকে কেন, ঠিক আছে? তো ইউজারের মেন্টালিটিটা হচ্ছে এইরকম, আমাদের ইউজারের কথাগুলো সব সময় লক্ষ্য রাখতে। এখন এটা তো হচ্ছে আমি আগে যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকি তাহলে আমাকে দিবে। আর আমার ফোন নাম্বারটা যদি এদের ডাটাবেজে না থাকে, ফোন নাম্বার দিলাম, দেওয়ার পর যখন আমি লগইনে দিলাম তখন এটা কি করবে, এই স্ক্রিনটা একটা ঝাঁকি মারবে, নাই, খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, এই ফোন নাম্বারটা খুঁজে পাওয়া যায়নি, কেন খুঁজে পাওয়া যায় না? তখন নিচে আমাকে একটা ইনফরমেশন দিবে যে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করো, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলে তখন আমরা চলে যাব রেজিস্ট্রেশন ফর্মে। আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ফর্ম চলে আসবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমার প্রথমেই প্রথমে আমি ফোন নাম্বার নিয়ে নেব। বুঝছেন? প্রথমে আমরা ফোন নাম্বার নিয়ে নেব। কেন? ফোন নাম্বারটা নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, আমি এখানে নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, নামটা সেও আগে আমি ফোন নাম্বারটা নিয়ে নিলে আমার ডাটাবেজে একজন ইউজারের, কাস্টমারের ডাটা চলে আসলো, আমি তাকে মার্কেটিং করতে পারবো, তার নাম্বারটা পেয়ে গেলাম, তাকে মেসেজ পাঠাতে পারবো। এটা ম্যান্ডেটরি, ফোন নাম্বার দেওয়াই লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নেইমের ক্ষেত্রে আমরা ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম এই ঝামেলায় যাব না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে ইমিগ্রেশনের রেজিস্ট্রেশন করতেছি না যে এরে আমি ভালোভাবে সাই দিয়ে ধরা লাগবে। হ্যাঁ, একটা নাম দিলেই হয়েছে না, যদু মধু তো আর নাম দিবে না। হ্যাঁ, তার নামটা দিলেন, তারপরে এই নামটা ম্যান্ডেটরি ফিল্ডে রাখবো, তারপরে এখানে ইমেল দিব। ইমেলটা আমি ম্যান্ডেটরিতে রাখবো না, থাকলে দিল, না থাকলে না দিলাম, না দিতে চাই দরকার নেই। তো ইমেলটা থাকলে তাকে আমি ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমার ইনফরমেশন গুলো জানাতে পারি। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, কিসের পাসওয়ার্ড? লগ ইনের সময় কি বলছি? আপনাকে তো মোবাইলে পাঠিয়ে দিবে, কোড পাঠিয়ে দিবে, পাসওয়ার্ডের ঝামেলায় যাব না। হুম, ওইটাই তো দেখেন, পাসওয়ার্ডের পরে বক্সটা তো পরে আমার অ্যাপিয়ার হবে, তো না রাখলে আমি কোথায় দিব?
এখন আমি কি এখানে অ্যানিমেশন করে দেখাইতে পারবো? বক্সটা তো এখন দেখাই দিতে হচ্ছে আপনাদের, তাহলে তো করবেন সাপ থেকে এখানে বক্স রাখে নেই। বক্স থাকবে, আমরা যখন ওটা ফোন নাম্বারটা দেব, ফোন নাম্বারটা যখন এখানে ভ্যালিড ফোন নাম্বার যাবে, সিস্টেম কি করবে, এই ফোন নাম্বারটা তার ডাটাবেজের সাথে ম্যাচ করা, ম্যাচ করা যখন দেখবে পাইছি, পাওয়ার সাথে সাথে কোড নাম্বার পাঠিয়ে দিবে। ওই কোড নাম্বার আমার মোবাইলে আসার সাথে সাথে পাসওয়ার্ডের ঘরে অটো ফিল হয়ে যাবে। কেন? সেন্ড কোড হচ্ছে যে আমি ওখানে চাপ দিতে হবে তারপরে আসবে। আর এখানে তো আমি ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে যখন আমি ভ্যালিড ফোন নাম্বার দিলাম, সে সিস্টেম ইয়াতে ইন্টারনালি সে ম্যাচ করাইলো। যখন আমি এখানে 0 দিলাম, ম্যাচ করা গেল 1 7, সে ম্যাচ করানো শুরু করলো। ম্যাচ করে যখন ভ্যালিডটা পেয়ে গেল, সাথে সাথে কোড পাঠিয়ে দিল। হ্যাঁ, আমি তো ইউজারকে অপশন কমাবো, আমার সিস্টেমের ভিতরে আমি ওই অপশন গুলো রাখবো। আচ্ছা, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে না? অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আমাকে ইউজারের প্রোফাইলে নিয়ে যাবে। আমি কি দিছি? ফোন নাম্বার দিছি, নাম দিলাম, আর তো আমার কোনো ঠিকানা নেই। এখন এখানে ঠিকানা আগে ফিল আপ করি নাই, কি কারণে? এখানে আগে ঠিকানা ফিল আপ করতে গেলে ইউজার ভাবো ওরে বাবা রে, এত কিছু ফিল আপ করা লাগবে, তো দরকার নেই। কিন্তু আগে তাকে আমি রেজিস্ট্রেশন করাই ফেললাম, অ্যাকাউন্ট প্রোফাইলে গেছে, যখন আবার পারচেসের ঘরে ক্লিক করছে, তখন আমি বলছি তোমার বিলিং অ্যাড্রেসটা দাও। বিলিং অ্যাড্রেসটা ফিল আপ করার পর হয়েছে যে বিলিং অ্যাড্রেসটা, আচ্ছা তোমার কি শিপিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে চেক বক্সে ক্লিক করো, আর শিপিং অ্যাড্রেস চেঞ্জ না হলে শিপিং অ্যাড্রেস আলাদা লিখো। হ্যাঁ, লিখলে তখন আমার প্রোফাইলে ডাটাটা ফুলফিল হয়ে যায়। আমরা এখানে লগ ইন করি, দেখি এখানে লগ ইনের অপশন আছে নাকি। হয়েছে তো, আছে তো। দেখেন, আচ্ছা, এখন প্লেস অর্ডার, এখানে আমার ঠিকানা দেওয়া আছে, প্লেস অর্ডার আমি অনলাইন পেমেন্ট করব নাকি ক্যাশ অন ডেলিভারি করব? তো ক্যাশ অন ডেলিভারিতে যদি যাই, প্লেস অর্ডার, অর্ডার প্লেস হবে আর অর্ডারটা হয়ে যাবে। অনলাইন পেমেন্টে গিয়ে প্লেস অর্ডার দিলে কি হচ্ছে? হয়তো কি আপনার কি সন্দেহ আছে? হুম? আচ্ছা, এখন এটা কিন্তু এদের সাইট না, এখন চলে গেছে কই, এরা যাদের কাছ থেকে পেমেন্ট গেটওয়েটা নিছে, যেই পথে টাকাটা আসবে ওই পথ যাদের ব্যবহার করতেছে, তাদের ওখানে তাদের নাম কি, আমার পে। এখন আমার পেতে এখানে আছে কি, ডিবিবিএল এর নেক্সাস আছে, মাস্টার আছে, ভিসা আছে, আর এমনিতেই ভিসা মাস্টার আছে। না, তাদের মোবাইল ব্যাংকিংটা এখানে নাই। তো এখানে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে, এই এই জায়গাটাতে ক্লিক করলে, কার উপরে, ও এই যে মোবাইল ব্যাংকিং, রকেট, বিকাশ, নগদ, উপায়, ওয়ালেট, হ্যাঁ, তাহলে কার্ড সিস্টেম, মোবাইল ব্যাংকিং সিস্টেম, যে এই যে দেখেন, দেন অ্যাকাউন্ট, ইয়ে দেন, কোন যেমন প্রোডাক্ট পছন্দ হয় না,
দেখি আপনার বিকাশ ট্রানজেকশনটা বলেন। আচ্ছা, থাক। কই চলে গেল? নাম্বার এসেছে, আমি কি ট্রানজেকশন আইডি চাইছি? আচ্ছা, তাহলে এটা এটা হচ্ছে ওই যে উইশ লিস্ট, হ্যাঁ? এই কোন অর্ডার আছে? অর্ডার আছে, হ্যাঁ। ওই যে 100 টাকা অর্ডার ছিল, পেন্ডিং। পেন্ডিং তো। তাহলে এখান থেকে আমাদের ইউজারের একটা, এটাকে বলা হয় ইউজার প্রোফাইল। ইউজার প্রোফাইলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অ্যাকাউন্ট থাকবে, অর্ডার লিস্ট থাকবে, উইশ লিস্ট থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ যদি অপশন থাকে, আমরা যদি পাসওয়ার্ড নিজেদের ক্রিয়েট করি সেক্ষেত্রে পাসওয়ার্ড থাকবে। আর লগ আউট করে তো এখান থেকে চলে আসলাম। তো আমরা এখন এই লেআউটটা শুরু করি। হোম পেজে আমরা যেভাবে কাজটা করলাম, হোম পেজ থেকে শুরু করে প্রথমে আমরা সবাই ফটোশপটা ওপেন করি। দেখেন, আমরা প্রথম নিউ ডকুমেন্ট নিব, ক্রিয়েট এ নিউ। এই ক্রিয়েট এ নিউতে আমরা কি কাজ করব? ক্রিয়েট এ নিউতে আমরা কাজ করব, আমরা ওয়েবের জন্য লেআউট তৈরি করব, তাই না? তাহলে আমরা এখানে ওয়েব প্রিসেটটা সিলেক্ট করব। ওয়েব, আমরা ওয়েব লার্জ সিলেক্ট করব। আর এখানে ওয়েব লার্জ হচ্ছে 1920 1080। আমরা আর্টবোর্ডের চেকটা তুলে দেব, রেজুলেশন 72 থাকবে, 8 GB, কালার মোড ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ক্রিয়েট বাটনে ক্লিক করব। সবাই কিন্তু ওয়েব প্রিসেটে ক্রিয়েট করেন, ওয়েব প্রিসেটে সবাই ক্রিয়েট করেন, আমার সাথে সাথেই সবাই কাজটা করেন। প্রশ্ন না, যেভাবে কথা কাজ করতে বলতেছে ওইভাবে কাজ করেন, পরে বুঝবেন কেন হচ্ছে। ক্রিয়েট, এবার ডকুমেন্টটা আসবে। আসার পর আমরা ওই যে গ্রিড সিস্টেমের যে কথাটা বলেছিলাম, ওই গ্রিড সিস্টেমটা অ্যাপ্লাই করব। ভিউ মেনুতে যাব, ভিউ মেনুতে নিউ গাইড লেআউট। নিউ গাইড লেআউটে এখানে দেখে নেন, আমরা কলাম 12টা নিব। কলাম উইথ 90 পিক্সেল থাকবে, গাটার 30 পিক্সেল, মার্জিন লেফট 240, রাইট 240, আর এখানে সেন্টার কলাম। সবাই এতটুকু কমপ্লিট করেন। করা আছে, সকালের বেসের জন্য লোকজন করছে, এখন আপনি এখানে দেখতেছেন ক্লিক করছে না, চলে আসছে। হ্যাঁ, ওইটা রিমুভ করে আপনি করেন। বটম, টপ বটম জিরো থাকবে, হ্যাঁ।
এটা আমরা ভিউ মেনু থেকে নিউ গাইড লেআউটে ক্লিক করব। হ্যাঁ, 12 কলাম নিব, 12 কলাম নিব, 90 পিক্সেল নিব, 30 পিক্সেল নিব গাটার, মার্জিন লেফট 240, রাইট 240, 30। এইটুকু হয়েছে সবার? সবার হয়েছে? শুভ, শাকিল হয়েছে? এবার আমাদের টপ বারের হাইট কত ছিল আর উইথ? আর মাধ্যমতিরা পুরো। আচ্ছা, তাহলে আমরা এখন রেক্টেঙ্গেল শেপ টুলটা সিলেক্ট করব। রেক্টেঙ্গেল শেপ টুলটা সিলেক্ট করে আমরা এখানে আর্টবোর্ডের উপরে ক্লিক করব, ক্রিয়েট রেক্টেঙ্গেল। এখানে উইথ 1920 দেব, হাইট 60, ওকে করব। এবার মুভ টুলটা সিলেক্ট করে এটাকে মুভ করে এখানে বসায় দিই। পারছেন? আচ্ছা, এরপর লেয়ার প্লেটে আমরা যাই। দেখেন এখানে সবার কি একটা লেয়ার ক্রিয়েট হয়েছে? লেয়ার প্লেটে যাওয়ার পরে দেখেন তো সবার লেয়ার ক্রিয়েট হয়েছে? কার কার লেয়ার ক্রিয়েট হয়নি হাত তোলেন। যার যার লেয়ার ক্রিয়েট হয় নাই। এখন এখানে তো আমি টপ বারটা যে অ্যাপ্লাই করলাম, এটার কালার আমার তো এখন পছন্দ না, কালার চেঞ্জ করা লাগবে। তো এই লেয়ারের থাম্বনেইলে ডাবল ক্লিক করলে এটা কিন্তু ভেক্টর ফাইল। এখানে আমরা আমাদের পছন্দের কালারটা অ্যাপ্লাই করতে পারবো। তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে এই লেয়ারের নামটা চেঞ্জ করে দেব। এখানে কি দেব? টপ বার বিজি। লেয়ারের নেমটা আমরা চেঞ্জ করে দেব, টপ বার বিজি। এখন এদিকে তাকান, প্রজেক্টরে তাকান। এই জায়গাটাতে আমরা এখন আমাদের ফোন নাম্বারটা লিখব। টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে আমরা শেপের উপরে যদি লিখতে যাই তাহলে কিন্তু ওই এরিয়া টাইপ টুলের মতো হয়ে যাবে, শেপটা নান হয়ে যাবে। আমরা আগে বাহিরে লিখে নিব, ঠিক আছে? এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, বাইরে +88। ফোন নাম্বারটা লিখলাম। এখন এই ফোন নাম্বারের কালার চেঞ্জ করব কিভাবে? আবার টাইপ টুলে সিলেক্ট করে এই অপশন বারের এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। এই লেয়ারটাকে উপরে উঠায় দেব। লেয়ারটাকে টেনে উপরে উঠায় দেব।
টপ বার বিজির উপরে লেয়ারটা 4 নাম্বারের লেয়ারটা থাকবে। মুভ টুল দিয়ে এটাকে মুভ করালাম। এই কালার হবে, এই এটার কালার চেঞ্জ করতে গেলে আমাদের এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় টাইপ টুলটা সিলেক্ট করব। অপশন বারের এখানে কালার অপশন আসবে, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। এখন এখানে আমাদের এই ফোন নাম্বারের আইকন একটা দিতে হবে। তাহলে আমরা তো আইকন ডিজাইন শিখছি নাকি? ইলাস্ট্রেটরে আমরা একটা ফাইল ওপেন করব। সবাই ইলাস্ট্রেটরে একটা ফাইল ওপেন করেন ওয়েব প্রিসেটে। কারণ ওয়েব প্রিসেটে কেন করব, আমরা ওখানেও পিক্সেলে কাজ করব। এখান থেকে যা ইলাস্ট্রেশন নেব সব যেন পিক্সেল মেজারমেন্টে আমরা নিতে পারি। পিক্সেল মেজারমেন্টে আমরা নিব। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি লাগবে? ফোন আইকন লাগবে। আমরা ব্রাউজারে চলে যাই। এখানে আমরা আইকন ফাইন্ডারে যাই। আইকন ফাইন্ডারে আমরা এখানে ফোন সিলেক্ট করি। ফোন সিলেক্ট করি। আমরা এই আইকনটা আমরা সেভ করে নিই, কারণ আমরা আমাদের পছন্দের ভেক্টর ফাইল তো নাও পেতে পারি। পাওয়াটা তো আমাদের অ্যাডভান্টেজ, না পাইলে আমরা কি করব? আমরা এই ইমেজটাকে কি করব? ডাউনলোড করে নিব। সেভ অ্যাজ। এখন এটা ডাউনলোড করলে এটার ফরম্যাটটা কি আসতেছে? ওয়েব ফাইল, ওয়েবপি আসবে। এখন এই ওয়েবপি কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে ওপেন হবে না, বুঝছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো মাঝে মাঝে একটু হা হু করেন, নাহলে তো আমি ভাববো আপনারা ঘুমাই গেছেন। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। তা আমরা ওই ফাইলটাকে প্রথমে উইন্ডোজ পেইন্টে আমরা ওপেন করব। এটাকে আমরা ওপেন উইথ পেইন্ট, এখানে আমরা এটাকে ওপেন করে নেব। তারপর ফাইল সেভ এজ করব, ফরম্যাট জেপিজি থাকবে। জেপিজি ফরম্যাটে আমরা এই ফাইলটাকে সেভ করে নিলাম। এবার আমরা ইলাস্ট্রেটরে এই ফাইলটা ওপেন করি। ইমেজ যখন আমরা সিলেক্ট করব, ইমেজ ট্রেস অপশন আসবে। ধাপগুলো মনে রাখবেন, এটা অনেকেই ভুল করেন। আমরা হোয়াইট থেকে সরাইনি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝবেন। যখন আমি ইমেজটাকে সিলেক্ট করব, এই কন্ট্রোল বারে ইমেজ ট্রেস অপশন আসবে। এর আগে কিন্তু ইমেজ ট্রেস অপশন থাকবে না। সিলেক্ট ইমেজ ট্রেস অপশনটা এখানে ক্লিক করব। একটা ধাপ ইমেজ ট্রেস, দ্বিতীয় ধাপে এক্সপ্যান্ড। এবার ভেক্টরে কনভার্ট হয়ে গেছে, কিন্তু এই কালো অংশ এবং সাদা অংশ দুটো গ্রুপ হয়ে আছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেব। তারপর অন্য ফাইলের অন্য কি কোথায় কি আছে আমার দেখার দরকার নাই। আমার যেটা দরকার সেটাকে আমি সিলেক্ট করে কাট করে আমার যে আইকন ফাইলটা ক্রিয়েট করছি সেখানে নিয়ে আসব।
এখন এত সহজ থেকে কত কষ্ট করে আইকন ডিজাইন করছি, তাই না? আচ্ছা, এখন দেখেন, হাসেন না, হাসলে ভুলে যাবেন। কারণ যতটুক ভিতরে ঢুকছে এটা বাইরে যাবে, হাসির সাথে, দমের সাথে বাইরে যাবে। এখন এটাকে আমাদের এখানে কত নিয়েছিলাম, 60 পিক্সেল নিয়েছি না? আমরা এই আইকনটাকে 36 পিক্সেল পর্যন্ত করব, উপরে নিচে যেন গ্যাপ থাকে একটু। তো আমরা এটাকে একটা সার্কেলের ভিতরে রাখবো। তাহলে আমরা এটাকে এই মুহূর্তে 20 পিক্সেল করে নিই। আর ইলেক্স টুলটা সিলেক্ট করে অপশন আসে নাই মানে এখানে আসে নাই, না আসলে আমরা অবজেক্টকে ছোট করে কিভাবে, এই ট্রান্সফর্মটা নিয়ে আসেন, উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসেন। এবার আমরা ইলেক্স টুলটা আনি, ইলেক্স, হ্যাঁ হ্যাঁ লিঙ্ক থাকবে, রেশিও প্রফেশনালি রেশিও ছোট হইতে হবে তো। এবার ইলেক্স টুল এটা 60 উইথ 60 হাইট 60 একটা সার্কেল নিব, ফিল কালারটা নাম থাকবে, স্ট্রোক কালারটা এনাবল করব, স্ট্রোক 2 পয়েন্ট থাকবে, আর এটাকে এনে এর ভিতরে দিব। 36 পিক্সেল। কোনটা 60 পিক্সেল? তো হচ্ছে আমার এটার হাইট 20 পিক্সেল করছি, 20 পিক্সেল। তাহলে আমরা এখন কি করব দেখেন, হ্যাঁ 36, কি সহজ জিনিসটা করতে পারেন নাই? টু পয়েন্ট দেন এটার সাথে মিলান আপনি, 1.5 পয়েন্ট হতে পারে, 2 পয়েন্ট হতে পারে, 1.5 টাইপ করে দিতে হবে। এখন আমরা এই যে সার্কেলটা স্ট্রোক অ্যাপ্লাই করছি, এই স্ট্রোকটাকে শেপে কনভার্ট করে নেব, শেপে কনভার্ট করে আউটলাইন স্ট্রোক করে নেব। তাহলে এটা আমাদের শেপ, এটাও শেপ, এই দুটোকে আমরা সিলেক্ট করে কপি করব, কপি করে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে যাব, এখানে পেস্ট করব। পেস্ট করব আমরা, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এটাকে শেপ লেয়ারে পেস্ট করব। আর অনেকের যদি এটা চেক থাকে, এই চেকটাকে আনচেক করে দিতে হবে। এখানে শেপ লেয়ারে আমরা সিলেক্ট করব, রেডিও বাটনটা শেপ লেয়ার করে ওকে দেব। তাহলে আমাদের এই আইকনটা শেপ আকারে এখানে অ্যাপ্লাই হবে।
শেপ আকারে অ্যাপ্লাই হলে আমরা এই আইকনের কালার যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, কারণ এটা ভেক্টর শেপ হিসাবে এখানে অ্যাপ্লাই হলো। তো এখানে আমরা আইকনের নেমটা চেঞ্জ করে দেব, এটা হচ্ছে ফোন আইকন। হ্যাঁ, আইকনের নেমটা চেঞ্জ করে দেব। তাহলে এবার আমরা এই টেক্সটটাকে আবার সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে কপি করে নিই। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা লিখব। এখন আমাদের জিমেলের একটা আইকন লাগবে, তাহলে আমরা মুভ টুল লাগবে। তো মুভ টুল লেয়ারটা, মুভ টুল থাকলে হবে, ওই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। তো ওইটাকে সিলেক্ট করতে হবে। তো কেন, এই যে এই দেখেন, যখন আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, এইটা সিলেক্ট থাকবে। হুম, এটা সিলেক্ট করা লাগবে না, ঠিকভাবে তো ধরা লাগবে। আর যদি না পারেন তাহলে লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো বাটন আছে না, অ্যারো বাটন দিয়ে পজিশন চেঞ্জ করেন। লেয়ার সিলেক্ট করে কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে পজিশন চেঞ্জ করেন। এরপর আমরা এখানে একটা ইমেল আইকন আনবো। ইমেল আইকন আনতে গেলেও আমাদের একটা ইমেল আইকন আমরা খুঁজে নিব, তারপর ওপেন করে আমরা সেই ইমেল আইকনটাকে এখান থেকে ট্রেস করে নেব। আবার এখান থেকে ইমেজটাকে ট্রেস করে এক্সপ্যান্ড করে নেব, আনগ্রুপ, আনগ্রুপ করে শুধু এটাকে কাট করে আমাদের এই ফোল্ডারে নিয়ে আসি। এখানে আমাদের এই সার্কেলের ভিতরে আমরা এই ইমেল আইকনটা রাখবো। এখান থেকে আবার ছোট করে নিই। এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে নিই, হরিজন্টাল ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে নিয়ে কপি করে আবার আমাদের এখানে পেস্ট করি। এই ইমেল আইকন। এবার এখানে লেয়ার অর্গানাইজটা দেখে নেন, সবাই প্রজেক্টরে তাকান, লেয়ার অর্গানাইজটা দেখে নেন। লেয়ার অর্গানাইজ হচ্ছে আমার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মূল ব্যাকগ্রাউন্ড, আর টপ বার থেকে বাকি সবগুলো লেয়ারকে সিলেক্ট করব। মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে আমরা ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করে নেব, তাহলে আইকন লেয়ার সবগুলো আমার একসাথে থাকবে। কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করে টপ বারটাকে আমরা গ্রুপে নিয়ে যাব। এই গ্রুপের নাম দিব টপ বার। এই গ্রুপ খুলবো, এখানে এখন আমার ইমেল আইকন আর ইমেল টেক্সট এই দুটোকে সিলেক্ট করব। এখন যদি আমি এটাকে মুভ করাই, একটা মুভ হচ্ছে। দুটো সিলেক্ট করে দেখেন নিচে এখানে লিংক আইকন আছে, দুটো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লিংক আইকন নিব, দুটোতে লিংক হয়ে গেছে। এখন আমি একটাকে মুভ করলে দুইটাই আসবে। হ্যাঁ, আইকনটা আর এর থেকে পরিবর্তন হবে। তো ফোন এবং ফোন আইকন এবং টেক্সটটাকে আমরা লিংক করে রাখবো। এখন এই টপ বারে আমাদের আরো কি অপশন আছে, রাইট সাইডে ছিল লগ ইন রেজিস্ট্রেশন। তো এরকম একটাকে আমরা কপি করে নিয়ে যাই, এখানে আমাদের লগ ইন, সাইন ইন বা সাইন আপ এই কথাটা লেখা থাকবে। হ্যাঁ, সাইন ইন, সাইন আপ।
তো এখানে আমাদের আইকন চেঞ্জ করতে হবে। তো সাইন ইন সাইন আপ এর জন্য আমাদের আবার আইকন নিতে হবে। এখানে আমরা ইউজার আইকন সিলেক্ট করব। ইউজার, এই আইকনটা আমরা নেই। আমরা এই ইমেজটাকে নিই। আমাদের আইকনগুলো সবই আমরা ইলাস্ট্রেটরে নিয়ে কনভার্ট করে নিব যেন সবগুলো আইকনের লুক একরকমের হয়। আমরা মোবাইল ভার্সনে যখন যাব তখন আইকনটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এই যে এখানে দেখেন, এখান থেকে আমরা আরো আইকন কালেক্ট করে নিতে পারি। এই সিমিলার আইকনগুলো অ্যাড টু কার্ডের জন্য এই আইকনটা নিতে পারি, লোকেশনের জন্য এই আইকনগুলো সিলেক্ট করে রাখতে পারি, ডিলিটের জন্য এই আইকনগুলো। এইভাবে আমরা সিমিলার আইকনগুলো নিয়ে নিব। তাহলে এখানে এখন এই ইউজার, এটাকে আমরা কি করব, ওপেন উইথ পেইন্ট, ফাইল সেভ এস জেপিজি করলাম। তাহলে এই জেপিজি ভার্সন আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। ইলাস্ট্রেটরে গিয়ে আবার এই ফাইলটাকে ইলাস্ট্রেটরে ওপেন করব। ওপেন, এটাকে আবার ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, এখান থেকে এই দুইটাকে আমি কাট করে নিয়ে যাই। এখানে এসে সার্কেলটা আলাদা করে এর ভিতরে আমি এটা পেস্ট করি 20 পিক্সেল। তাহলে দেখেন, এইভাবে করলে আমাদের আইকনগুলোর মাঝে সিমিলারিটি আছে না? আমরা এইভাবে সেম আইকনগুলো তৈরি করে নিতে হবে যেন আইকনের মধ্যে আমাদের কাজে একটা ইউনিকনেস ফুটে ওঠে। এবার এখান থেকে এটাকে কপি করে নিব, এই যে সাইন আপের এখানে দেব। সাইন ইন, তারপর হচ্ছে আবার সাইন আপের জন্য আমরা এখানে যাব, ইউজার রেজিস্ট্রেশন। আমরা শুধু এটা নিলে তো আমাদের ওই ইউজারের সাথে মিলবে না, শুধু এখানে রেজিস্ট্রেশন দিয়ে রেজিস্ট্রেশনের একটা সিম্বলকে আমরা ওখানে ওই ইউজারের সাথে অ্যাড করব।
এটাকে আমরা আবার ভেক্টরে কনভার্ট করে নিই, আনগ্রুপ। পেন টুল দিয়ে আমরা এটুকু ফেলে দিব। এবার টপ বারের কাজ শেষ। টপ বার, এখন আমাদের হচ্ছে লোগো নেভিগেশন বার। লোগো নেভিগেশনের জন্য আবার আমরা রেক্টেঙ্গেল টুলটা নিই। এখানে 1920 আর 120 ছিল। মুভ টুল দিয়ে আমরা এটাকে পজিশনটা ঠিক করে নিই। লেয়ার প্লেটে যাই, এখানে আমরা হালকা লাইট গ্রেতে রাখি। এখানে আমাদের লোগো বসবে, তো আমরা লোগো ডিজাইন করছি না সবাই? 5টা করে লোগো দেওয়ার কথা ছিল আপনাদের। তো আপনারা আপনাদের লোগোটা বসাবেন। আমি আমার এখান থেকে দেখি একটা লোগো বসাই। এটা আমরা স্মার্ট অবজেক্টে আনবো, কারণ এখানে সিঙ্গেল শেপ আনতেছি না, মাল্টি কালার নিয়ে আসতেছে। যদি শেপ লেয়ারে দিই তাহলে সবগুলোই সিঙ্গেল কালার হয়ে যাবে।
আচ্ছা, এখন এটা নাম চেঞ্জ করে নিই, লোগো NAV ন্যাব বিজি, এই দুটোকে সিলেক্ট করে একটা গ্রুপ করব, ন্যাব বার। এবার এখানে আমাদের টাইপ টুলটা সিলেক্ট করে আমরা লিখব হোম। এই নেভিগেশনটা আমরা এখানে বসাবো। কন্ট্রোল সেমিকোলন দিলে গাইডগুলো শো হবে, হাইড হবে। এখন এই নেভিগেশনে আমাদের যখন যেই পেজটা সিলেক্ট থাকবে তার একটা সিলেকশন মার্ক আমাকে দেখা দিতে হবে। ধরেন আমাদের বর্তমানে হোম পেজটা সিলেক্ট করা আছে, তো হোম পেজের জন্য আলাদা একটা শেপ এখানে আমরা রাখবো। এটা আমরা লোগোর কালার অ্যাপ্লাই করব। আর এই হোম টেক্সটটা হোয়াইট কালার করব, বোল্ড করে দেব। এখন আমাদের নেভিগেশনের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের স্লাইডার। স্লাইডারের জন্য আমরা 600 পিক্সেলের একটা নিই, 1920, আর উইথ 580 পিক্সেল নিই। এটাকে আমরা গ্রুপ করে নিয়ে এর নাম দিব স্লাইডার। এখন এখানে আমরা কিছু স্লাইডের কিছু ইমেজ ব্যবহার করব। তো ইমেজ ব্যবহার করব আমরা আনস্প্ল্যাশ সাইট থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিব। ইমেজটাকে এই লেয়ারে নিয়ে আসব, মুভ করে। এই যে স্লাইডারে আমি যে শেপটা নিয়েছি সেই শেপে এবং ইমেজ দুটো লেয়ারের মাঝখানে মাউস পয়েন্টার রেখে অল্টার চেপে ক্লিক করব, তাহলে লেয়ার মাস্ক হয়ে যাবে। লেয়ার মার্কস হয়ে যাবে। এখন আমি যদি চাই যে এই স্লাইডারটাকে আরেকটু বড় করতে, নিচের শেপটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে একটু বড় করে দিতে পারি। সেম এইটাকে আরেকটা নেব, উপরে রাখবো একটা লেয়ার, আর এর ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার চেঞ্জ করে একটু ডার্ক টোন। কেন রেখেছি ডার্ক টোন রেখেছি? আমরা এর উপরে একটা
এই প্রোডাক্ট সম্পর্কে একটা টাইটেল দিব, ডেসক্রিপশন দিব এবং একটা বাটন ক্রিয়েট করব। তো এখানে আমাদের প্রোডাক্ট টাইটেল থাকবে শর্ট ডিসক্রিপশন, যেটা থাকবে সেগুলো থাকবে রেগুলার ফন্টে। এখন আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে আরেকটা বাটন ক্রিয়েট করব। এই বাটনে আমরা ফিল কালারটা নান করে দিব, স্ট্রোক কালারটাকে এনাবল করব। স্ট্রোক কালার এনাবল করব এবং আমরা এখানে রেডিয়াস করব। স্ট্রোকটা আমরা এখানে কমিয়ে দিই আরো। আচ্ছা, এই স্ট্রোক কালারটা আমরা লোগো থেকে এই কালারটা পিক করে নিই, এই কালার কোডটা নিয়ে নিই। বাটনের যে স্ট্রোক কালারটা, বাটনের সংক্ষিপ্ত নাম লেখা হয় বিটিএন। বাটনের এখানে ভিউ মোর কথাটা লিখে দিই।
ইমেজে যদি আমাদের টেক্সটটাকে অত বেশি হাইলাইটেড না দেখা যায়, ইমেজের কালারটা যদি বেশি থাকে, আমরা এই টেক্সটের নিচে একটু শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। শ্যাডো অ্যাপ্লাই করতে গেলে আমাদের টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলটা আসবে। টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল আসবে, এখানে আমরা শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো অপাসিটিটা বাড়িয়ে দিই। শ্যাডো এখানে ডিসটেন্স বেশি দেব না, অল্প 3-4 পিক্সেল ডিসটেন্স দিব। এই হচ্ছে আমাদের ব্যানার সেকশন পর্যন্ত, স্লাইডার সেকশন পর্যন্ত। স্লাইডার আমরা এরকম 4-5টা স্লাইডার আমাদেরকে তৈরি করতে হবে প্রোডাক্টের জন্য। যে স্লাইডার 1, এরকম আরেকটা স্লাইডার তৈরি করতে হবে স্লাইডার 2। তো স্লাইডার 2 তে আমরা এই ইমেজটা চেঞ্জ করে দিই। ফাইল, ওপেন, অ্যানিমেশন যখন হবে তখন এইভাবে দেখাবে, এক একবার এক একটা প্রোডাক্ট দেখাবে। তো আজকে আমরা স্লাইডার পর্যন্ত এই পর্যন্ত কমপ্লিট করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ওয়েবসাইটের বাকি অংশটা করব। তো এখন আমাদের 1000-এর যে হাইটটা, এই হাইটটা তো শেষ। আমরা এই ডকুমেন্টটাকে কিভাবে বড় করব? ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। ডিরেকশনটা অ্যাঙ্কর ডিরেকশন টপ থেকে থাকবে, নিচে আপাতত আমরা 3000 পিক্সেল বড় করে নিই। এভাবে আমাদের কন্টেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টকে হাইটটা বড় করতে পারবো।